শীতের সন্ধ্যায় সবাইকে শুভেচ্ছা। টাইম টেলিভিশনের সংবাদপত্র পর্যালোচনা ভিত্তিক অনুষ্ঠান প্রেস ভিউতে আপনাদের স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি শাহাবুদ্দিন সাগর। আজকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আলোচনার জন্য যুক্তরাষ্ট্রে সফররত বাংলাদেশের সিনিয়র সাংবাদিক জনাব সোহেল মাহমুদকে। জনাব মাহমুদ, আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনারা জানেন আমরা নিউ ইয়র্কের স্থানীয় পত্রিকার শিরোনামগুলো এবং বাংলাদেশের কিছু গুরুত্বপূর্ণ পত্রিকার প্রধান শিরোনামগুলো নিয়ে আলোচনা করে থাকি। এরপর কিছু নির্দিষ্ট বিষয় নিয়েও আমাদের আলোচনার সূত্রপাত আমরা করে থাকি। আজকে আমরা বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব জনাব সোহেল মাহমুদের সাথে। প্রথমেই শুরু করতে যাই যে আপনি তো নিউ ইয়র্ক সফরে আছেন বা যুক্তরাষ্ট্রে সফরে আছেন, হঠাৎ করে শীতের তাপমাত্রা বেশি, কেমন উপভোগ করছেন? আমার জন্য নতুন বিষয়টা, একেবারেই নতুন। এবং আমার কাছে মনে হচ্ছে যে আমরা যে ধরনের ঠান্ডায় অভ্যস্ত, এটা তার চেয়ে অনেক 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 বেশি। আর স্বাভাবিক কারণে ঠান্ডা তো উপভোগের আসলে কিছুই নাই, ঘরের মধ্যে সারাক্ষণ বন্দি অবস্থায় থাকতে হয়। এবং ভালো কাপড় চোপড় যদি না থাকে শীতের, তাহলে তো বাইরে বেরোনো একদম সম্ভব না। আমার বোধ হয় যে আমি যতটুকু জেনেছি, এই সময়ে নিউ ইয়র্কের তাপমাত্রা আরও নিচে থাকার কথা। কিন্তু জলবায়ু পরিবর্তন বা যে কোনো কারণে হোক, এবার পরিস্থিতি কিছুটা ভালো। পরিস্থিতি ভালো, হয়তো আপনি যদিও বা প্রত্যাশা করে থাকেন এবার স্নোর দেখা, হয়তো আপনার হয় নাই এখনো, যে হয়তো সেই দেখার জন্য অপেক্ষা করতে হবে। হ্যাঁ দর্শক, আমরা আমাদের হাতে প্রথম আলোর আজকে আমরা নির্ধারণ করেছি কিছু বিষয় নিয়ে আলাপ করার জন্য। তারেকের অর্থদাতার সম্পদ অনুসন্ধানে দুদক, সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। রিভিউ চাইবেন সাইদি, সেটা নিয়েও আমরা আলোচনা করব। এটি কার্নের তালিকায় 4 ধাপ অগ্রগতি বাংলাদেশের, সেটা নিয়ে আমাদের আলোচনায় থাকতে পারে। বিএনপির জন্য নতুন করে ভাবনা, এটা নিয়ে আলোচনায় থাকতে পারে। যদি বলি এতদিন পরে যে তারেক রহমানের অর্থদাতার অনুসন্ধানে দুদক। পজিটিভলি যদি বলি, তাহলে বিষয়টা এইভাবে দাঁড়ায় যে সরকার চেষ্টা করছে তারেক রহমান বা দুর্নীতিবাজ যারাই আছে, রাজনীতিক হোক বা যে কোনো লেভেলের নাগরিক হোক, তাদের দুর্নীতির তথ্য বের করার জন্যে। আর যদি সমালোচনা দৃষ্টিতে বলি, তাহলে বলি যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার প্রায় 7 বছর, 7 বছর, সপ্তম বছর, সেই অর্থে হাওয়া ভবনের একজন কর্মচারীর এতদিন পরে সমস্ত দুর্নীতির সব তথ্য বের করা বা তারেকের কাছে সেই অর্থ পাঠাচ্ছে, হুন্ডি করে পাঠাচ্ছিল, এগুলো 7 বছর পর বের হওয়া। যিনি হুন্ডি করে টাকা বাইরে পাঠিয়েছেন, তিনি নিশ্চয় আজকে করেননি। এবং যেভাবে আমি রিপোর্টটা পড়লাম, তাতে করে বোঝা যাচ্ছে যে অনেক দিন ধরে তাকে ফলো করা হচ্ছিল। তো সেটা 7 বছর পরে বের হচ্ছে কেন? আরও আগে বের করার দরকার ছিল। আমার কাছে মনে হয়েছে যে এটা এক ধরনের গাফিলতি। যদি তারেক রহমান দুর্নীতি করে থাকেন, যদি সরকার সেটা প্রমাণ করার চেষ্টা করে, তাহলে এতদিন সময় লাগার কথা না, আমার আমার কাছে যেটা মনে হয়। এবং আমি আশা করব যে সরকার এই বিষয়গুলোকে কোনো বিভ্রান্তিতে না রেখে, মানুষ যেন একে রাজনীতি না মনে করে এবং মানুষ যেন একে দর কষাকষি না মনে করে, সেগুলো সেই দৃষ্টিতে সেদিকে ভালো করে দৃষ্টি রেখে এবং সব কিছু খুব জবাবদিহিতার মধ্য দিয়ে শেষ করে। বিএনপির পক্ষ থেকে তো সবসময় অভিযোগ থাকে যে দুদককে নিয়ে, যে দুদকের লাগাম নিয়ে দুদক সরকারি দলের পক্ষের লোকজনকে দায় মুক্তি দিয়ে দেয়, সেখানে বিরোধী পক্ষ যারা আছে তাদের মামলা চলে। তাইলে আস্থায় আনবেন কিভাবে? এটা হয়তো বিএনপিও একই কাজটা করতেন। বিএনপি ক্ষমতায় থাকার সময়ও হয়তো একই কাজটা করতো। বাংলাদেশের রাজনৈতিক কালচারই হচ্ছে এটা, সবসময় সরকারি দলের লোকজন সেভাবে সুবিধা নেয়। আমরা অনেক আমরা বাংলাদেশের প্রত্যেক নাগরিক বা বেশিরভাগ নাগরিকের যে বিশ্বাস যে এই ভদ্রলোকের বা এই পলিটিশিয়ান দুর্নীতিগ্রস্ত বা ইনি দুর্নীতি করেছেন, তার ব্যাপারে দুদকের দায় মুক্তি আছে। কিন্তু এই ধরনের বাংলাদেশে প্রচুর ঘটনা আছে, একের পর এক ঘটনা আছে সরকারি দলের, তারা দায় মুক্তি পেয়েছেন। এইটা আমাদের মতো উন্নয়নশীল দেশ বা মধ্যম আয়ের দেশ হতে যাওয়া দেশের চরিত্র বলতে পারেন, রাজনৈতিক চরিত্র বলতে পারেন বা রাষ্ট্রীয় চরিত্র বলতে পারেন, এই ধরনের হবেই। এগুলো দুদক কি প্রভাব মুক্ত? অবশ্যই না। আমি বাংলাদেশের কোনো কিছুই প্রভাবমুক্ত মনে করি না। এটা বিএনপির সময়ও ছিল না, আওয়ামী লীগের সময়ও না। এখন একটা হিসেব এভাবে করি, আওয়ামী লীগের সময় হয়তো সমাজে অনাচার বা দুর্নীতি 10%
হয়েছে বিএনপির সময়ে, আওয়ামী লীগের সময় সেটা 15% হয়েছে বা হচ্ছে। আমি বলছি না হচ্ছে, হতে পারে। তার অর্থ এই নয় যে আওয়ামী লীগের সময় বেশি হয়েছে। সেটা আর্থসামাজিক অবস্থার কারণে, বৈশ্বিক অবস্থার কারণে এই জিনিসগুলো ক্রমান্বয়ে বাড়ে। সব কিছু যেভাবে বাড়ে, বাসা ভাড়া যেভাবে বাড়ে, জিনিসপত্রের দাম যেভাবে বাড়ে, দুর্নীতির প্রবণতাটাও সেভাবে বাড়ে, স্বজনপ্রীতির প্রবণতাটাও সেভাবে বাড়ে। একইভাবে আপনার প্রভাবের প্রবণতাটাও বাড়ে। এখন আপনি বিচার বিভাগ বললে একইভাবে বলতে হবে যে বিচার বিভাগও সেভাবে স্বাধীন না। সেটা তো আমাদের প্রধান বিচারপতি বললেনই যে বিচার বিভাগের ক্ষমতা খর্ব করার জন্য চেষ্টা চলছে। সেটা কারা করছে? সেটা তো সরকারের বাইরের কেউ না, বিএনপি করছে না বা জামাত করছে না, সেটা সরকারের ভেতর থেকেই করার চেষ্টা করা হচ্ছে। সরকারের একটা মেকানিজমও হতে পারে এটা। সরকারের এমনও বিষয় হতে পারে যে আমলাতন্ত্রের সাথে বিচার বিভাগ, আমলাতন্ত্রের সাথে শিক্ষার একটা যুদ্ধ লাগিয়ে রেখে সরকার হয়তো কোনো সুবিধা নিতে চাইছে, সেটাও হতে পারে। এই বিষয়গুলো আসলে এত, আপনার যুক্তি এক ধরনের থাকতে পারে, আবার আমার যুক্তি এক ধরনের থাকতে পারে, সমাজতান্ত্রিক ধারণার লোকজনের এক ধরনের, আবার ইসলামপন্থী যারা তাদের এক ধরনের যুক্তি থাকতে পারে। এগুলো যুক্তি থাকবে এবং এই যুক্তি কখনো শেষ হবে না, অথবা এই তর্ক কখনো শেষ হবে না। আপনি মুখোমুখির কথা বললেন যে সামনে নিয়ে আসার জন্য। আমরা যখন আলাপ করছি তখন ঢাকায় একটি বিষয় নিয়ে ব্যাপক তুমুল আলোচনা হচ্ছে, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দাবি দেওয়া বা তাদের আন্দোলন, একই সঙ্গে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য, আজকে তাদের শিক্ষক নেতাদের পাল্টা দেওয়া বক্তব্য। বিশেষ করে প্রধানমন্ত্রী বলেছেন এই যে আপনারা পিএসসি দিয়ে সচিব হন, তারপরে তাদের মতো করে দাবি দেওয়া বা তাদের মতো করে বেতন চান। আজকে শিক্ষক নেতারা বলছেন যে শিক্ষকরাই কিন্তু সচিব তৈরি করেন। আপনি বিষয়টাকে কিভাবে পর্যবেক্ষণ করেন? অবশ্যই তো শিক্ষকরাই তো সচিব তৈরি করেন। আজকে প্রধানমন্ত্রীও তো শিক্ষকদের হাতে তৈরি। প্রধানমন্ত্রী নিজেও বলেছেন শিক্ষকদের। সবার সবকিছুর মূলে শিক্ষা। সমস্যাটা হচ্ছে আপনি যখন আপনার বিবেক পচাতে পচাতে এটা যত নষ্ট করে ফেলবেন, তত বেশি আপনার উপর অন্য কিছু চেপে বসবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের রাজনীতি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আরও আমি বলছি না, সবার কথা বলছি না, বিশ্ববিদ্যালয়ে অবশ্যই ভালো শিক্ষক আছেন। শুধু বিশ্ববিদ্যালয় কেন, প্রাইমারি স্কুল থেকে শুরু করে সব শিক্ষা প্রতিষ্ঠানে ভালো শিক্ষক আছেন। কিন্তু এই ভালোরা কিছু মন্দ লোকের বা কিছু দুষ্ট লোকের, অথবা আমি দুষ্ট না বলে মন্দ না বলে যদি এইভাবে বলি, কৌশলী লোকের, তাদের কারণে পুরো সমাজের, তাদের পুরো শিক্ষক সমাজের বদনাম হচ্ছে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেন শিক্ষক রাজনীতির অবস্থা, সেটা বিএনপির আমলে বলেন বা আওয়ামী লীগের আমলে বলেন, এই রাজনীতির কারণে শিক্ষকরা দ্বিধাবিভক্ত। আজকে যেভাবে তাদেরকে অপমানের বা টেনে নিচে নামানো হচ্ছে, সেই জিনিসটা শুধুমাত্র তাদের রাজনীতির কারণে একটা বড় ধরনের কি বলা যেতে পারে এটাকে, যে বড় ধরনের আন্দোলন বা বড় ধরনের একটা চাপ প্রয়োগ সরকারের তারা করতে পারছে না। আর আমার কাছে মনে হয়েছে যে সরকার এটা এবারের আওয়ামী লীগ সরকারের কথাই বলছি আমি, আমার অভিজ্ঞতা বলে যে কোনো কিছুতে মোটেও সহনশীল নন। এবারের আওয়ামী লীগ সরকার কোনো কিছুতে আমার কাছে মনে হয়েছে সহনশীল নয়, এবং কোনো কিছুতে কোনো জবাবদিহিতা নাই। জবাবদিহিতা এই অর্থে বলছি, আমি এগুলো নিয়েও বিতর্ক হতে পারে, কিন্তু আমি এত বিতর্কে না গিয়ে আমি শুধু এটুকুই বলছি, প্রশ্নপত্র ফাঁস হয়েছে, এ নিয়ে সরকারের কোনো জবাবদিহিমূলক বক্তব্য ছিল না। যতগুলো ঘটনা ঘটেছে, র্যাবের ক্রসফায়ারে, র্যাবের হাতে 7 জন নারায়ণগঞ্জে খুন হয়েছে, সেখানে সরকারের কোনো জবাবদিহিমূলক বক্তব্য ছিল না। প্রত্যেকটা বড় বড় ঘটনায় সরকার কোনো জবাবদিহিমূলক বক্তব্য দেয় নাই। বরং যেটা হয়েছে, আমাদের প্রধানমন্ত্রী থেকে শুরু করে দলের আরও যারা নেতা আছেন, সরকারের যারা মন্ত্রী আছেন, তারা এত বেপরোয়া এবং এত বেফাস কথাবার্তা বলেছেন বিভিন্ন বিষয়ে, যেগুলো সাধারণ মানুষ, আপনি সাধারণ মানুষের কাছে যান, তাদের রিয়েকশন নেন, সেগুলো কোনোভাবেই তারা ভালোভাবে নেননি। সরকারের অনেক, আপনি নারায়ণগঞ্জ যথোপযুক্ত বিচার হচ্ছে বলে বলা হচ্ছে, যেমন প্রধান আসামি যাকে বলা হয়েছিল, যার কারণে এই ঘটনা ঘটছে, নূর হোসেনকে ভারত থেকে ফেরত নিয়ে আসছে সরকার, তো বিশাল কৃতিত্বের দাবিদার। সরকার অবশ্যই কৃতিত্বের দাবিদার। আমি বলছি সরকার, আমি বলতে চাইছিলাম যে কথাটা, সেটা হচ্ছে সরকারের অনেক ভালো কিছু আছে।
এই সরকার অনেক ভালো কিছু করছে, যেগুলো হয়তো বাংলাদেশের মানুষ আরো ২০ বছর পরে ভাবতে পারতো, সেগুলো সরকার এখন করে ফেলছে। কর্ণফুলী নদীর নিচ দিয়ে টানেল করা হচ্ছে, পদ্মা সেতু করা, পদ্মা সেতু করা হচ্ছে, ঢাকাতে অনেক বড় বড় কাজ হয়েছে, ফ্লাইওভার হচ্ছে। বাংলাদেশে অনেক বড় বড় কাজ হচ্ছে, অনেক ডেভেলপমেন্ট আছে সরকারের। শিক্ষা ক্ষেত্রে বলেন, স্বাস্থ্য খাতে বলেন, আইটি খাতে বলেন, অনেক ডেভেলপমেন্ট আছে। পাশাপাশি সরকারের অনেক চুরিও আছে, অনেক বড় বড় দুর্নীতিও আছে, এবং অনেক জবাবদিহিতা না থাকার মতো ঘটনাও আছে। আমি সেই কথাটাই বলছি। স্বাভাবিক কারণে যখন হয়, আপনি যখন একটা অনেক বড় ভালো উন্নয়নের কাজ করেন, কিন্তু একটা ছোট্ট অপরাধ করেন, আপনার সেই উন্নয়নটা ধামাচাপা পড়ে যায়। যেটা বলা হয় যে ১ মণ দুধের সাথে যদি ১ ফোঁটা লেবু দেয়া হয়, সব দুধ নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা এখানে। নারায়ণগঞ্জের ঘটনাটাও ঠিক সেভাবে। নারায়ণগঞ্জের ঘটনাটা নিয়ে শুরু থেকে দেখেন, সরকারের কোনো পক্ষের কোনো খোলাসা কোনো বক্তব্য ছিল না, এবং ধরা পড়ার আগ পর্যন্ত কোনো বক্তব্য ছিল না। আর নূর হোসেনকে না এনে কি করতে পারত সরকার? সরকার কি সে সাহস দেখাতে পারতো নূর হোসেনকে সে দেশে রেখে দেয়ার? আর বলা হচ্ছে এই ঘটনার সাথে শামীম ওসমানের হাত আছে। আমরা মিডিয়ার মাধ্যমে যেভাবে জেনেছি যে এই ঘটনা শামীম ওসমান নূর হোসেনকে দিয়ে করিয়েছে। আমি বলছি না শামীম ওসমানের হাত আছে। এখন নূর হোসেনকে এনে সেই জিনিসটা খোলাসা করা হোক, নূর হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হোক। নূর হোসেনকে তো সেই কাজটা করা হয়নি, সরাসরি কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং সরকার সবসময় একটা জিনিস করে এখন, যে আইনের দোহাই বা সংবিধানের দোহাই দিতে চাই। সংবিধানের দোহাই অনেক ভালো জিনিসের জন্য, সংবিধানের ফর দ্য বেটারমেন্ট অফ দ্য পিপল সংবিধানের দোহাই দেয়া যেতে পারে, কিন্তু জনগণকে ঠকানোর জন্য সংবিধানের দোহাই, জনগণকে আপনার প্রত্যাখ্যান করার জন্য, জনগণকে দূরে সরে রাখার জন্য কোনো সংবিধানের দোহাই বা আইনের দোহাই দেয়া যায় না। কারণ আইন এবং সংবিধান দুটোই জনগণের জন্য। এই জিনিসটা সরকার কে মাথায় রাখতে হবে। সোহেল মাহমুদ, আহ, আমরা একটু দর্শকদের কিছুক্ষণের জন্য ঠকাতে চাই, আপনার ভালো কথাই শুনছিলেন। দর্শকের ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিব, বিজ্ঞাপন বিরতির পর ফিরে এসে আপনার আলোচনায় যোগ দিব। দর্শক দেখছিলেন প্রেস ভিউ, নিচ্ছি একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি, ফিরছি শীঘ্রই, সঙ্গেই থাকুন। পারচেস্টার ফ্যামিলি ফার্মেসিতে আসুন। আমরা মেডিকেড, মেডিকেয়ার, পার্টি জি, থার্ড পার্টি ইন্স্যুরেন্স সহ অধিকাংশ ইউনিয়ন প্লাস ও ওয়ার্কার কম্পেনসেশন গ্রহণ করে থাকি। প্রতিদিন সর্বোচ্চ কম মূল্যের নিশ্চয়তা, সিনিয়র সিটিজেনদের জন্য 10% মূল্য কম। পারচেস্টার ফ্যামিলি ফার্মেসি, 1445 ইউনিয়ন কোর্ট রোড, ব্রন্স, নিউ ইয়র্ক 10462, ফোন 347-851-2688। Barchester Family Pharmacy, আপনার pharmacy. I'm Bruce Fisher. No one chooses to be injured in an accident, but if you have been, make sure you choose the right attorney. My office is experienced at getting multi-million-dollar verdicts and settlements for accident victims. The consultation is free, so call today. Construction accidents, auto accident, accident at home, trip and fall, medical malpractice. যে কোনো অ্যাক্সিডেন্টের ক্ষতিপূরণ পেতে আজই যোগাযোগ করুন। যে কোনো দুর্ঘটনায় গত 15 বছর যাবৎ অ্যাটর্নি ব্রুস ফিশার বাংলাদেশি কমিউনিটির জন্য সাফল্যের সাথে কাজ করে যাচ্ছেন। ল অফিস অফ এইচ ব্রুস ফিশার পিসি, ফোন 212-957-3634। দর্শক সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন প্রেস ভিউ, আলোচনা করছিলাম সিনিয়র সাংবাদিক সোহেল মাহমুদের সঙ্গে। জনাব মাহমুদ, আমরা বিরতির আগে যে বিষয়গুলো নির্ধারণ করেছিলাম, যে যুক্তিতর্ক গল্প, প্রথম আলোর একটা মতামত কলামে বিএনপির জন্য ভাবনা, এই ভাবনায় অনেক কিছু উঠে আসছে। বিএনপির ভবিষ্যৎ কি হবে, বিএনপি কি করবে সামনে। একই সঙ্গে সরকার বলছে যে গণতন্ত্রের চেয়ে তাদের প্রাধান্যটা বেশি এখন উন্নয়নের দিকে উন্নয়ন হচ্ছে। তাইলে এই দুভাবেই দেশ চলবে। আওয়ামী লীগ বলছে উন্নয়ন করবে, বিএনপির নতুন ভাবনা কি? বিএনপির ভাবনা নিয়ে আমার যতটুকু অবজারভেশন, আমি যতটুকু দেখেছি বিএনপিকে আন্দোলনের সময়, বিশেষ করে
নির্বাচনের 5 জানুয়ারি নির্বাচনের আগে এবং পরে আমার কাছে মনে হয়েছে অনেক বড় রাজনৈতিক দল এবং বলা যায় যে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল, তাদের নিয়ে আমার বেশি কিছু বলার নাই। তবে আমার সাধারণ নাগরিক হিসেবে আমার একটা মূল্যায়ন হচ্ছে বিএনপির জন্য সবচেয়ে বড় ভুল ছিল নির্বাচন বর্জন করা। গেলে কি হতো? গেলে অন্তত যে জিনিসটা করতে পারতো, যদি এভাবে বিষয়টা ভাবেন, বিএনপির লোকজন যেভাবে ভাবে যে বাইরে থেকে শক্তি এসে আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়ে দেয়, সেক্ষেত্রে বিএনপি অন্তত 10টা সিট পেত সংসদে, 5টা সিট পেত, 5 জন লোক সংসদে কথা বলতে পারত। 5 জন লোককে কথা বলতে না দিলে সেটা জনগণ দেখত যে কথা বলতে দেয়া হচ্ছে না। কিন্তু সংসদে না যাবার কারণে বিএনপির যে গণতান্ত্রিক সংসদীয় গণতন্ত্রের যে ধারা, বিএনপি সেই ধারা থেকে দূরে। সংসদে যদি বিএনপি থাকতো তাহলে তারা হয়তো বিরোধী দল হিসেবে তাদের একটা ভালো অবস্থান থাকতো, সিল থাকতো গায়ে। এখন তারা কি দল? বিএনপি সত্যিকার অর্থে বাংলাদেশের রাজনীতিতে কি দল? অন্যতম বিরোধী প্রধান দল দল। না। সংসদীয় ধারা অনুযায়ী আনুষ্ঠানিক বিএনপি কোনো বিরোধী দল না। তাহলে কি বিএনপিকে মাইনাস করে দেশ চলতে পারবে? অবশ্যই না। কিন্তু বিষয়টা হচ্ছে, আমি যে বিষয়টাতে বলতে চাইছি সেটা হচ্ছে বিএনপি সেই রাজনৈতিক ধারাতে থাকেনি। দ্বিতীয় বড় ভুল ছিল 5 জানুয়ারি নির্বাচনের পরে যে বড় আন্দোলন কর্মসূচি এবং সেই কর্মসূচি অবরোধ, টানা অবরোধ, যে বছর কর্মসূচি, পূর্তিতে হ্যাঁ, সরকারের। যে বছর পূর্তিতে যে অবরোধের কারণে বাংলাদেশের শ লোকের প্রাণ গেছে, যেভাবে যাক প্রান্ত গেছে, এটা বিএনপির জন্য বড় ধরনের একটা ভুল হয়ে গেছে। এবং আমার কাছে মনে হয় বিএনপির এখন সাংগঠনিক অবস্থা খুবই খারাপ। বিএনপির নেতাকর্মীরা দোদুল্যমান অবস্থায় আছে। জামাতের সাথে তাদের সম্পর্ক টানাপোড়েন চলছে। বিএনপি খুব সুবিধাই নাই। নতুন করে যদি পরিবর্তন না করা যায়, দলের সাংগঠনিক কাঠামো থেকে শুরু করে সব কিছু যদি দলকে যদি উজ্জীবিত না করা যায়, বিএনপির সামনে কঠিন বিপদ। স্বাভাবিক কারণে আমার কাছে মনে হয়েছে যে বিএনপি এখনই ডিসিশন নেওয়া দরকার, এখনই সিদ্ধান্ত নেওয়া দরকার যে বিএনপি আসলে কোন পথে এগোবে। বিএনপি তো সিদ্ধান্ত নিয়েছিল নির্বাচনের পর দিয়ে তারা গণতন্ত্র, যেভাবে বলছেন যে তাদের বিরুদ্ধে যে অপবাদটা আছে, গণতন্ত্র থেকে দূরে আছে, সংসদ থেকে দূরে আছে, নির্বাচনের পর দিয়ে তো তারা এগোতে চাইছিল, কিন্তু বলছে যে সরকার তো দিল না। এবারে পৌরসভা নির্বাচন তো অবশ্যই আপনি দেখেছেন, তাহলে যাবে কিভাবে? পৌরসভা নির্বাচন আর জাতীয় নির্বাচন এক জিনিস না। পৌরসভা নির্বাচন একেবারে স্থানীয় নির্বাচন, এবং এতে বিএনপি অংশ নিয়েছে, এটা খুব ভালো কথা। এবং বিএনপি তো অন্তত প্রমাণ করতে পেরেছে যে পৌরসভা নির্বাচন কি পর্যায়ে হয়েছে, বা কি রিগিং কি হয়েছে, বা জালিয়াতি হয়েছে কিনা, এটা বিএনপি অন্তত প্রমাণ করতে পেরেছে তাদের নির্বাচনের থেকে। স্বাভাবিক কারণে এই কাজটা যদি তারা সংসদে করতে পারতো, সংসদ নির্বাচনের সময়, তাদের জন্য আরো ভালো হতো। আর বিএনপি, আমার মনে হয় যে বিএনপি তাদের নেতাদের আগে নেতৃত্ব ঠিক করা দরকার। বিএনপি নেতাদের ম্যাক্সিমাম, বেশিরভাগই বাজারে বহু প্রচলিত আছে যে পারচেজড, তারা বিক্রি হয়ে গেছে এখন সরকারের কাছে বা অন্য কারোর কাছে, যে কারণে বিএনপির কোনো আন্দোলন নাই, বিএনপির কর্মীরা মাঠে থাকলে নেতারা থাকেন না, এই ধরনের নানান কিছু আছে। সাংবাদিক মহল, সংবাদপত্র মাধ্যমে হোক বা যেভাবে হোক, আপনি আমি সবাই জানি যে বিএনপির নেতাদের বিরাট অংশ রাজনীতির চেয়েও অন্য কিছুতে বেশি আগ্রহী হয়ে গেছেন তারা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই মুহূর্তে আওয়ামী লীগ সরকার যেভাবে এগুচ্ছে, সরকার একটা প্ল্যান নিয়ে এগুচ্ছে। আপনি দেখবেন যে স্বাস্থ্যমন্ত্রী নাসিম সিরাজগঞ্জে একটা জনসভায় বলেছেন যে উন্নয়নের ধারা যেভাবে চলছে বা আমরা যেভাবে উন্নয়ন করে যাচ্ছি, তাতে করে 2019 সালেও আমরা আবার ক্ষমতায় আসব। তার মানে উনি একটা মেসেজ দিয়ে ফেলেছেন যে ওনারা আবার ক্ষমতায় আসছেন, এবং 2019-এর আগে কোনো নির্বাচন হচ্ছে না। হওয়ার যৌক্তিকতাও তো নাই। 19-এর আগে নির্বাচন হচ্ছে না। আওয়ামী লীগ এখন নানান কায়দায়, আওয়ামী লীগ ভদ্রভাবে কোনো ধরনের মারপিট বা টর্চার বা বড় ম্যাসিভ কোনো নেগেটিভ কিছুতে না গিয়ে পজিটিভ যত কিছু আছে যেভাবে আছে, আপনাকে পারচেজ করে হোক, আপনাকে বুঝিয়ে শুনিয়ে হোক, যেভাবে হোক,
সবকিছু ম্যানেজ করে 2019 পর্যন্ত টেনে নেয়ার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। এবং 2019-এ যদি পৌর নির্বাচন এবং সংসদ নির্বাচন, আপনার সিটি কর্পোরেশন নির্বাচনগুলোর মতো নির্বাচন হয়, তাহলে আওয়ামী লীগকে ঠেকানোর আর কোনো পথ নাই। এবং বাংলাদেশের নির্বাচনী কালচার, বাংলাদেশের মানুষের বড় দুর্ভাগ্য যে তারা সব কিছু গিলে খায় এবং সব কিছুতে ম্যানেজড হয়ে যায়। আমার কাছে যেটা মনে হয়, আপনি যেই কোনো কিছুতে দেখবেন যে তারা ভুলে যায়। সিটি কর্পোরেশন নির্বাচনটা ভুলে গেছে, পৌর নির্বাচনও এক সময় ভুলে যাবে, এবং আগামী নির্বাচনও তারা এভাবে যদি হয় তাহলে মেনে নেবে। তাইলে কি 19 সাল পর্যন্ত বিএনপিকে অপেক্ষা করতে হবে? আমার তাই মনে হয়। বা আওয়ামী লীগ উন্নয়ন করছে, দেশে উন্নয়ন হচ্ছে, মানুষকে অন্তত উন্নয়নটা দেখিয়ে হলেও, গণতন্ত্র না দিয়ে হলেও আওয়ামী লীগ এভাবে টেনে নিয়ে যাবে। এখন দেশে যা চলছে সেটাকে কোনোভাবে আপনি আমেরিকান ডেমোক্রেসি বা ব্রিটিশ ডেমোক্রেসি, ইভেন ইন্ডিয়ান ডেমোক্রেসি, এই ধরনের কোনো আদলে ফেলতে পারবেন না। এটা আমাদের বাংলাদেশি স্টাইলের একটা ডেমোক্রেসি চলছে। সেটা তো সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, বাংলাদেশ এমনভাবে মাথা উঁচু করে দাঁড়াবে সবাই যাতে অনুকরণীয় হয়। অবশ্যই অনুকরণীয় হবে, কারণ বাংলাদেশের, আপনি ভুলে গেলে চলবে না যে বাংলাদেশ আইটি সেক্টরে মাত্র 1 বছরের মাথায় আইটি সেক্টরে অভাবনীয় সাফল্য দেখিয়েছে। এবং সেটা হয়েছে অফশোরিং, আউটসোর্সিং কোম্পানির দিক থেকে। তারা যুক্তরাজ্যেরও আগে আছে বাংলাদেশ। গতবার 26-এ ছিল একটা ওয়ার্ল্ড গ্লোবাল একটা লিস্টিং হয়, সেই লিস্টিংয়ে বাংলাদেশ গতবার 26-এ ছিল, এবার তারা 22-এ এসছে। খুব সেখানে ইন্ডিয়া 1 নম্বরে, চায়না 2 নম্বরে। বাংলাদেশ খুব তাড়াতাড়ি সামনের দিকে আসতে পারে। তাদের কাছাকাছি যাওয়া খুব টাফ হবে। 10 নম্বরে আসতে হলে বাংলাদেশকে নিজস্ব বাজার তৈরি করতে হবে ভিতরে, সেটা এখনো গড়ে ওঠেনি এবং আরো সম্ভাবনাও খুব কম, কিন্তু আরো উপরে যাবে। আর বাংলাদেশের অনেক প্রতিশ্রুতি আছে, বাংলাদেশের অনেক, আমি বলবো অনেক প্রমিজিং ইন মেনি রেসপেক্টস। বিষয়গুলো হচ্ছে সেগুলো অ্যাড্রেস করা যায় কিনা, দেশের পলিটিক্যাল সিচুয়েশন সেভাবে ভালো হয় কিনা, থাকে কিনা। বাংলাদেশে যদি একটা স্টেবল গভর্নমেন্ট থাকে, আমি বলি না ডেমোক্রেট হইতে হবে, এটা অটোক্রেট হোক, কোনো সমস্যা নেই। স্বৈরতন্ত্র দিয়ে বহু দেশ অনেক উন্নত হয়েছে। যেটা বার্মার কথা বলেন, বার্মা বাংলাদেশ কাছাকাছি প্রায় সব কিছুর সূচকে। সেই অর্থে বার্মায় তো কোনো গণতন্ত্র নাই। গণতন্ত্র থাকতে হবে একটা দেশে তা কিন্তু না। সিঙ্গাপুরে গণতন্ত্র ছিল না। সিঙ্গাপুরে যেটা ছিল একনায়ক শাসন, গণতন্ত্রের আদলে একনায়ক শাসন। মাহাথির মোহাম্মদ কি করেছে, সেটাও এক ধরনের একনায়কতন্ত্র। বিষয়টা হচ্ছে আমার যিনি একনায়ক তিনি কতটুকু সৎ, তার পরিষদ কতটুকু সৎ, সেটা হচ্ছে বড় বিষয়। বাংলাদেশে গণতন্ত্র থাকুক না থাকুক, অনেকে হয়তো জিকির তুলবেন, ধোঁয়া তুলবেন, গণতন্ত্র থাকতে হবে। আমি পার্সোনালি সেটা মনে করি না যে গণতন্ত্রই থাকতে হবে। গণতন্ত্র থেকে আর সব কিছুই থাকলো না, তাতে তো আমাদের কোনো লাভ হলো না। বাংলাদেশের মানুষ ভালো থাকুক, বাংলাদেশের আইন শৃঙ্খলা ভালো থাকুক, আমার গণতন্ত্র থাকার দরকার নাই। জনাব সোহেল মাহমুদ, আপনি স্টুডিওতে এসে সময় দিয়েছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ। আপনার সেই প্রত্যাশাটা দিয়েই আমরাও প্রত্যাশা করতে চাই বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাক। সেই প্রত্যাশা করে আজকের মতো প্রেস ভিউ শেষ করতে চাচ্ছি। দর্শক, আপনারাও সময় দিয়ে প্রেস ভিউ দেখেছেন, সেজন্য আপনাদের ধন্যবাদ। আগামীকাল আবারও নতুন কোনো অতিথি নিয়ে দেখা হবে টাইম টেলিভিশনের সংবাদপত্র পর্যালোচনা ভিত্তিক এই অনুষ্ঠানে। সেই পর্যন্ত টাইম টেলিভিশনের সঙ্গেই থাকুন।